আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাইফা। বলেছিলাম যেহেতু মর্টগেজ টপিকের উপর সেকেন্ড পার্ট বানাবো, তো চলে এলাম মর্টগেজের রাইটস নিয়ে। আজকে আলোচনা করব রাইটস অ্যান্ড লায়াবিলিটিস অফ মর্টগেজিং। মর্টগেজের রাইটস অ্যান্ড লায়াবিলিটিসের ব্যাপারে টিপি অ্যাক্টের সেকশন 67 টু 76 পর্যন্ত ডিসকাস করা হয়েছে। তো প্রথমেই দেখব রাইটস অফ মর্টগেজি। রাইট টু ফরক্লোজার অর সেল। ফরক্লোজার মানে কোনো কিছু নিষ্ক্রিয় করা, মানে শেষ করা। অ্যাকর্ডিং টু সেকশন 67 অফ টিপি অ্যাক্ট, যখন মর্টগেজর স্পেসিফাইড ডেট ওভার হয়ে যাওয়ার পরও মর্টগেজ মানি পে না করে এবং মর্টগেজ মানি ডিউ হয়ে যায়, দেন মর্টগেজি কোর্ট থেকে ফরক্লোজারের জন্য একটি ডিক্রি আনতে পারবে। এখানে আপনাদের একটা পার্থক্য বলে দেই আমি রাইট টু রিডিমশনস আর ফরক্লোজারের মধ্যে, যাতে আপনাদের কনফিউশন না হয়। রাইট টু রিডিমশন হলো অ্যাবসোলুট রাইট, যেটা লিমিটেড না, আর রাইট টু ফরক্লোজার হলো লিমিটেড ইন নেচার। আর একটু যদি ভালো করে বলি, মর্টগেজর রাইটস অফ রিডিম করতে পারে আফটার পেমেন্ট অফ ডেপ্ট অ্যামাউন্ট, আর মর্টগেজি রাইটস টু ফরক্লোজার করতে পারে যদি মর্টগেজর তার প্রপার্টি রিডিম করতে ব্যর্থ হয়, ঠিক তখন। এখানে আমি একটা এক্সাম্পল দিই। যদি ব্যাংক শরীফ নামের ব্যক্তিকে লোন দেয় তার প্রপার্টির এগেনস্টে সিকিউরিটি হিসেবে, তার মানে এখানে মর্টগেজও ক্রিয়েট হয়ে গেল এবং মর্টগেজ মানির রিপেমেন্টেরও একটা টাইম ফিক্সড হয়ে গেল। কিন্তু শেষে শরীফ লোন রিপে করতে ব্যর্থ হয়, যার ফলে ডেপ্ট বিকামস ডিউ, এবং ফলস্বরূপ ব্যাংক এখানে ফরক্লোজারের রাইটটা ইজিলি অবটেন করবে, কারণ শরীফ ডিউ ডেটের মধ্যে প্রিন্সিপাল মানি মানে মূল টাকার সাথে ইন্টারেস্টটা পে করতে পারেনি। রাইট টু সু ফর মর্টগেজ মানি অ্যাজ পার সেকশন 68 অফ টিপি অ্যাক্ট সেইস, মর্টগেজের মর্টগেজ মানির জন্য মামলা করার রাইট আছে, যেমন যেখানে মর্টগেজর একই ঋণ রিপে করার জন্য বাইন্ডস হিমসেলফ, যেখানে মর্টগেজির কোনো ফল্ট ছাড়াই মর্টগেজ প্রপার্টি কমপ্লিটলি অর পার্শিয়ালি ডিস্ট্রয়েড করা হয়, যেখানে প্রপার্টি মর্টগেজ রাখা হয়েছে মর্টগেজরের কিছু রংফুল অ্যাক্টের কারণে মর্টগেজি সিকিউরিটি থেকে বঞ্চিত হচ্ছে, যদি মর্টগেজর মর্টগেজিকে প্রপার্টির পজিশন ডেলিভার করতে ব্যর্থ হয় বা না বুঝিয়ে দেয়। তো এসব ক্ষেত্রে মর্টগেজি সু করতে পারবে মর্টগেজরের এগেনস্টে। তারপর আছে রাইট টু সেল। As per section 69 of TP Act says about right to sell. According to this section, কোর্টের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই মর্টগেজ প্রপার্টি সেল করতে পারবে, তবে এক্ষেত্রে কিছু কন্ডিশনস আছে, যেমন যদি মর্টগেজটি ইংলিশ মর্টগেজ হয়ে থাকে এবং মর্টগেজর এবং মর্টগেজি যদি হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট কোনো ধর্মেরই না হয়ে থাকে, যদি মর্টগেজি তার এই পাওয়ারের কথা মর্টগেজ ডিডে স্পষ্টভাবে উল্লেখ করে থাকে এবং মর্টগেজি ইজ ইটসেলফ গভর্নমেন্ট, এবং যদি প্রপার্টিটি স্পেসিফাইড কোনো টাউনসে লোকেটেড থাকে, যেমন ঢাকা, চিটাগং বা নারায়ণগঞ্জ, আর যদি মর্টগেজর এবং মর্টগেজি দুজনের মধ্যেই কন্ট্রাক্ট থাকে যে যদি যথাসময়ে মর্টগেজ মানি পে করতে ব্যর্থ হয়, দেন কোর্টের কোনো হস্তক্ষেপ ছাড়াই মর্টগেজ প্রপার্টি সেল করতে পারবে। তারপর আছে রাইট টু অ্যাপয়েন্টেড রিসিভার। এটা আমরা সেকশন 69A-তে পাবো। রিসিভার তখনই অ্যাপয়েন্ট করা হবে যখন সেকশন 9-এর আন্ডারে কোনো সেল করা হবে, আর এই অ্যাপয়েন্টমেন্টটা মর্টগেজ ডিড অনুযায়ী করা হবে। যাকে রিসিভার হিসেবে অ্যাপয়েন্ট করা হবে তাকে উইলিংলি রিসিভারের সব কাজ করতে হবে। যদি সে কাজ করতে ব্যর্থ হয় বা না চায়, দেন মর্টগেজে অ্যানাদার রিসিভার অ্যাপয়েন্ট করতে পারবে, তবে যদি মর্টগেজর এগ্রি করেন। আর যদি মর্টগেজর এগ্রি না করে মর্টগেজের সাথে, দেন মর্টগেজি কোর্টে অ্যাপ্লাই করবে রিসিভার নিয়োগের জন্য। আচ্ছা, যে মানিটা রিসিভড করবে রিসিভার, সেগুলো যে যে কাজে খরচ করবে সেগুলো হলো, সে সকল রেন্টস, চার্জেস, ট্যাক্সেস, ল্যান্ড রেভিনিউস ডিসচার্জ করবে, তিনি পেমেন্টের সাথে ইন্টারেস্ট ক্লেম করতে পারবে চাইলে, তিনি কিছু টাকা কমিশন হিসেবে নিজের কাছে রাখতে পারবে চাইলে, এবং বিভিন্ন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম করবে। রাইট টু অ্যাক্সেশন টু মর্টগেজড প্রপার্টি অ্যাজ পার সেকশন 70 অফ টিপি অ্যাক্ট, যদি মর্টগেজর এবং মর্টগেজি দুজনের মধ্যে এমন কন্ট্রাক্ট থাকে যে মর্টগেজের পরে, মানে মর্টগেজটা শেষ হওয়ার পরেও মর্টগেজের রাইট থাকবে তার দ্বারা অ্যাক্সেশনের উপর, যেটা সে মর্টগেজ প্রপার্টিতে করেছিল যখন তার পজিশনে ছিল, তাহলে মর্টগেজের সকল অ্যাক্সেশনের রাইট থাকবে। তবে হ্যাঁ, তাদের মধ্যে আগে থেকেই কন্ট্রাক্টটা কিন্তু থাকতে হবে এ ব্যাপারে। রাইট টু রিনিউয়াল অফ মর্টগেজ লিজ অ্যাজ পার সেকশন 71 অফ টিপি অ্যাক্ট 1882, যদি মর্টগেজ প্রপার্টিটা লিজের আন্ডারে হয়, দেন মর্টগেজি সিকিউরিটির পারপাসে লিজ রিনিউ করতে পারবে। তারপর আছে রাইটস অফ মর্টগেজি ইন পজিশন। সেকশন 72 অফ টিপি অ্যাক্ট অনুযায়ী মর্টগেজের রাইটস আছে টাকা খরচ করার অ্যাজ ইট নিডেড, যেমন মর্টগেজ প্রপার্টির সকল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য মর্টগেজ মানি স্পেন্ড করতে পারবে উনি। প্রপার্টিতে মর্টগেজরের টাইটেল প্রোটেক্ট করার জন্য মর্টগেজি টাকা স্পেন্ড করতে পারবে।
যখন মর্টগেজ প্রপার্টি রিনিউয়েবল লিজ হোল্ড প্রপার্টি হবে তখন মর্টগেজ প্রপার্টির ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও মানি স্পেন্ড করতে পারবে। তারপর আছে রাইট টু প্রসিড অফ রেভিনিউ সেল অর কম্পেনসেশন অন অ্যাকুইজিশন। সেকশন 73 অফ টিপি অ্যাক্ট অনুযায়ী যদি মর্টগেজর মর্টগেজড প্রপার্টির সাথে অ্যাটাচড রেভিনিউ এরিয়ার্স, রেন্ট ডিউ অর আদার চার্জেস পে করতে ব্যর্থ হয়, দেন মর্টগেজি হ্যাজ দ্য রাইট টু ক্লেম হিজ মর্টগেজ মানি। সো দিজ আর দ্য রাইটস অ্যাবোভ অফ মর্টগেজি। এখন দেখব হোয়াট আর দ্য লাইবিলিটিস অফ মর্টগেজি। লাইবিলিটিস অফ মর্টগেজি, আমরা জানি প্রত্যেকটা রাইটেরই একটা করসপন্ডিং ডিউটি আছে, তেমনি মর্টগেজিরও মর্টগেজরের ক্ষেত্রে কিছু লাইবিলিটিস আছে। যেমন মর্টগেজি হোয়েন বাউন্ড টু ব্রিং ওয়ান স্যুট অন সেভারাল মর্টগেজেস। অ্যাকর্ডিং টু সেকশন 67A অফ টিপি অ্যাক্ট 1882, যখন একজন মর্টগেজির 2 বা তার বেশি মর্টগেজ থাকে সেম মর্টগেজরের কাছে, দেন মর্টগেজি কোর্ট থেকে সেকশন 76-এর আন্ডারে ডিক্রি পাওয়ার অধিকার রাখবে সেম মর্টগেজরের এগেনস্টে। এবং ইনকেস যদি মর্টগেজে মামলা করতে চান মর্টগেজরকে যে কোনো মর্টগেজেসের উপরে, যদি তার কয়েকটা মর্টগেজেস থাকে আর কি, দেন মর্টগেজিকে তার সকল মর্টগেজেসের এগেনস্টে মামলা করতে হবে যেখানে মর্টগেজির অংশে মর্টগেজ মানিটা ডিউ আছে। লাইবিলিটিস অফ মর্টগেজি ইন পজিশন। অ্যাজ পার সেকশন 76 অফ টিপি অ্যাক্ট, যখন মর্টগেজটা শুরু হয় আর মর্টগেজির আন্ডারে প্রপার্টির পজিশন থাকে, দেন মর্টগেজির কিছু ডিউটি আছে যা তাকে ফলো করতে হবে। যেমন ম্যানেজ দ্য প্রপার্টি ওয়েল ইন ম্যানার অফ অর্ডিনারি প্রুডেন্স, মানে প্রপার্টি ভালোভাবে বিচক্ষণতার সাথে দেখাশোনা করবে। তবে দেখাশোনা ঠিক আছে, কিন্তু তিনি মর্টগেজ প্রপার্টি কিন্তু লিজ দিতে পারবে না। তারপরে তার যথাযথ চেষ্টা প্রপার্টির রেন্টস এবং প্রফিটস কালেক্ট করবে। তবে এখানে কথা আছে, মর্টগেজি কিন্তু অনলি লায়াবল ফর দ্য রেন্টস অ্যান্ড প্রফিটস, সেগুলোর জন্য সে দায়বদ্ধ, বাট নট ফর দ্য হোল প্রপার্টি, মানে যেগুলো সে দেখাশোনা করবে সেগুলোর রেন্টের জন্য তিনি দায়বদ্ধ থাকবেন। যখন প্রপার্টিটা মর্টগেজের পজিশনে আছে তখন তাকে সকল গভর্নমেন্ট ডিউস পে করতে হবে, যেমন রেন্ট, রেভিনিউস, ট্যাক্সেস অ্যান্ড আউটগোয়িংস এক্সেট্রা। আর যদি এই বিভিন্ন ট্যাক্সেস চার্জেস পে করার সময় টাকা ইনসাফিসিয়েন্ট হয়, দেন মর্টগেজি তার নিজ পকেট থেকে বাকি টাকা পে করে দিবে এবং পরবর্তীতে সেই টাকা আবার অ্যাড করে নেবে যেটা তিনি ট্যাক্স পে করার সময় দিয়েছিলেন। এক্ষেত্রে ট্যাক্স পে না করে অ্যাডভান্টেজ নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই মর্টগেজের। তারপর আছে প্রয়োজনীয় রিপেয়ার্স করতে হবে প্রপার্টির, তবে তখনই এই রিপেয়ার্স করা হবে যখন দেয়ার ইজ এ সারপ্লাস অ্যামাউন্ট ফ্রম দ্য রেন্টস অ্যান্ড প্রফিটস, মানে যদি এক্সট্রা টাকা বেঁচে যায় রেন্ট প্রফিট থেকে। মর্টগেজি এমন কোনো কাজ করতে পারবে না যাতে প্রপার্টিতে পার্মানেন্টলি কোনো ড্যামেজ হয়, যেটার দ্বারা প্রপার্টির ভ্যালু নষ্ট হতে পারে। কিন্তু এখানে যদি ন্যাচারালভাবে নষ্ট হয়ে থাকে, যেটাকে আমরা অ্যাক্টস অফ গড বলি, দেন মর্টগেজি ইজ নট লায়াবল ফর দ্য লস। এখানে অ্যাক্ট অফ গড মানে কোনো ঝড়, বন্যা, পাহাড় ধস বা এই টাইপের কিছু। তারপর আছে প্রপার্টি পুনঃস্থাপনের জন্য ইন্স্যুরেন্স করার জন্য অ্যাপ্লাই করবে, তবে শুধুমাত্র এর মূল্যের 2/3 জন্য। তারপরে মর্টগেজ প্রপার্টিতে হওয়া এবং করা সকল টাকার সঠিক হিসাব রাখতে হবে মর্টগেজিকে, যেটা মর্টগেজি দ্বারা রিসিভড এবং স্পেন্ড করা হয়েছে। মর্টগেজি রেন্ট এবং প্রফিটের জন্য অ্যাপ্লাই করবে যাতে প্রিন্সিপাল অ্যামাউন্টের ইন্টারেস্টটা ডিসচার্জ করা যায়। আর যদি মর্টগেজি তার ডিউটি পালনে ব্যর্থ হয়, হুইচ ইজ মেনশনড অ্যাবভ, দেন হি উইল বি ডেবিটেড উইথ লস, মানে ক্ষতিপূরণ দেবে তার এই ফেলিয়ারের জন্য। So, Transfer of Property Act 1882 হলো collective and codified law. The concept of mortgage is one of the important concepts under TP Act কারণ এটি মর্টগেজরের ঋণ সিকিউর করতে হেল্প করে এবং মর্টগেজরের ডিউ অ্যামাউন্ট পে ব্যাক করার সাথে সাথে প্রপার্টি রিডিম করতেও হেল্প করে। I hope this video will help you, and if you missed out the rights and liabilities of mortgagor, then উপরের লিঙ্কটিতে ক্লিক করুন, and if you like my videos then subscribe my channel Sadia's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.